আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি আজকে কোথায় দাঁড়িয়ে আছি? বাংলাদেশ ন্যাশনাল জু, আমাদের জাতীয় চিড়িয়াখানা। কোথায় তোমরা গিয়েছো? এখানে গিয়েছো না? হ্যাঁ, ঢাকার মিরপুরে। আচ্ছা, তো হঠাৎ করে আজকে এখানে কেন আসলাম বলো তো? এই ছবিটার সামনে বা এখানে দাঁড়িয়ে আমি কেন তোমাদের সামনে আজকে আসতাম? গত সর্বশেষ যে তোমাদের ক্লাসটা নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আজকে বা পরের ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে দ্বিতীয় পত্রের আলোচনা নিয়ে। দ্বিতীয় পত্রের আলোচনায় কি আছে? জু। জু জু কি? চিড়িয়াখানা। আসলে জু শব্দের আবিধানিক অর্থ যদিও আমরা চিড়িয়াখানা বলি, আসলে বায়োলজিতে জু হচ্ছে প্রাণী আর জুলজি হচ্ছে প্রাণীবিদ্যা, তাই না? আচ্ছা, তো আমরা অনেক প্রাণী নিয়ে আলোচনা করব। ভয় পেও না যেন আবার হা করে খেতে আসছে, তাই না? এ কি শান্ত, এ কি? আচ্ছা, আমরা 3 রকমের বাঘ দেখলাম, তাই না? এরা কে? সিংহ। এটাও সিংহ। হ্যাঁ, এই এতগুলো ছবি দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটার সাথে আরেকটার অনেক মিল আছে, আবার অমিলও আছে, তাই না? যেমন আমরা প্রথম যে বাঘটা দেখলাম, তারপরের বাঘটা দেখলাম, তারপরে আরেকটা বাঘ দেখলাম, এদের মধ্যে অনেক মিল আছে। কিন্তু বাঘের সাথে সিংহের মিল আছে? হ্যাঁ, তুমি হয়তো মিল আছে বলতেই পারো, কিন্তু আমি যদি বলি না, অনেক অমিলও আছে, সেটিও যেমন যুক্তিযুক্ত। অর্থাৎ পৃথিবীতে যত জীব আছে তাদের ভিতরে অনেক মিলও আছে, অমিলও আছে। এই মিল আর অমিলের উপর ভিত্তি করে দেখো আমাদের যে ইকোসিস্টেম, পরিবেশ অর্থাৎ বাস্তুসংস্থান, এগুলো গড়ে উঠেছে, তাই না? তো আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় জীব বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য ও প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এই শিরোনামে তোমাদেরকে আলোচনা করব। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের এই আলোচনায় আমরা দেখো প্রথমত যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই, যেমন শুরুতে আমরা অনেক প্রাণীগুলো দেখছিলাম। তো প্রাণীদেরকে নিয়ে বিজ্ঞানের যে শাখায় গবেষণা, পর্যালোচনা, আলোচনা করা হয় সেটিকেই আমরা বলি প্রাণী বিজ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর দৈহিক গঠন, তারপর তার শারীরবৃত্ত, আচরণ, বাসস্থান, প্রজনন, জীবনচক্র, উৎপত্তি, বিবর্তন প্রভৃতি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে প্রাণীবিজ্ঞান। তো সংক্ষেপে আমরা যদি বলি যে প্রাণী সম্পর্কিত বিজ্ঞানসম্মত অধ্যয়নই হচ্ছে প্রাণীবিজ্ঞান, তাই না? তাহলে প্রাণীবিজ্ঞান একটি সুপ্রতিষ্ঠিত এবং প্রাচীন শাখা। তোমরা জানো জীববিজ্ঞানের প্রথম যে স্টার্টিংটা ছিল সেটি কিন্তু প্রাণীবিজ্ঞান নিয়েই ছিল, এবং একজন বিশিষ্ট প্রকৃতি বিজ্ঞানী যার নাম ছিল, তোমরা নিশ্চয়ই জানো, কি? অ্যারিস্টটল। হ্যাঁ, এই যে অ্যারিস্টটল, বিজ্ঞানী অ্যারিস্টটলকে আমরা বলে থাকি ফাদার অফ জুলজি, অর্থাৎ প্রাণী বিজ্ঞানের জনক। যদি বলা হয় বায়োলজির জনককে, সেটিও কিন্তু অ্যারিস্টটলের নামই আসে। হ্যাঁ, তার একজন সুযোগ্য ছাত্র, তোমরা ঠিকই বলেছো, তার নাম কি ছিল? থিওফ্রাস্টাস, যিনি উদ্ভিদ বিজ্ঞানের জনক। তাহলে আমরা এই ছবিতে যাকে দেখছি ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন জীববিজ্ঞান তথা প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। ঠিক আছে? তো প্রাণীবিজ্ঞান নিয়ে আমাদের আলোচনার অনেক বিষয় আছে। প্রাণী কারা, প্রাণীবিজ্ঞানের ভিতরে যেহেতু প্রাণী নিয়ে আলোচনা করব আমরা, দেখো প্রাণী কারা সে সম্পর্কে যদি একটু আমরা দেখি, যে সকল জীব নিজ দেহে খাদ্যের সংশ্লেষণ ঘটাতে পারে না। আমরা কি পারি? পারি না। তুমি পারো? হ্যাঁ, খাদ্য রান্না করতে পারলে খাদ্য সংশ্লেষণ করা সেটা নয়, কিন্তু খাদ্য আমরা রান্না করতে পারি মানে খাদ্য তৈরি করতে পারি এটা নয়। সংশ্লেষণ ঘটানো, উৎপাদন করা। কারণ পৃথিবীতে যত শক্তির উৎস সেটি কিন্তু সূর্য। সূর্য থেকে সবুজ উদ্ভিদ
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে এবং তার উপরেই সাধারণত প্রাণীরা, আমরা সবাই নির্ভরশীল। তো প্রাণীর কতগুলো বৈশিষ্ট্য আছে আমরা যদি একটু দেখি। দেখো, প্রাণীরা জটিল, বহুকোষী এবং পরভোজী। পরভোজী আর পরজীবী দুটাকে আবার এক করে ফেলো না যেন। যারা ভোজনের জন্য, ভোজন কি? আহার, হ্যাঁ, যারা ভোজনের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল তাদেরকে আমরা বলি পরভোজী। ঠিক আছে? আর যারা বসবাস সহ তাদের টোটাল জীবন ধারণের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল তাদেরকে বলি আমরা পরজীবী। ঠিক আছে? তো প্রাণীকোষ কি কি দিয়ে গঠিত? প্রোটিন এবং লিপিড নির্মিত এবং প্লাজমা মেমব্রেন দ্বারা পরিবৃত থাকে। প্রাণীকোষে সাধারণত সেন্ট্রিওল থাকে। প্রাণীদেহে স্নায়ুকোষ এবং পেশিকোষ থাকে, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে সাধারণত প্রাণীর উদ্দীপনা, পরিবহন এবং চলনে সহায়তা করে। অধিকাংশ প্রাণী যৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে এবং ডিপ্লয়েড দশায় সাধারণত প্রধান এবং বৃদ্ধি, জনন, মৃত্যু, এই প্রজনন, জন্ম, বৃদ্ধি, এই সকল এমনকি মৃত্যু দিয়েই প্রাণীর সুনির্দিষ্ট জীবনচক্র সম্পাদিত হয়। ঠিক আছে? তো এখন চলো আমরা একটু দেখে আসি এই প্রাণীর যে বৈচিত্র্যময়তা, এগুলো দিয়ে কিভাবে আমরা পৃথিবীতে এদেরকে লক্ষ্য করতে পারি বা কিভাবে এদেরকে আলাদা আলাদা ভাবে ডাইভার্সিফিকেশন করতে পারি, সেটি হচ্ছে কিন্তু আমাদের বায়োডাইভার্সিটি। পৃথিবীতে বিভিন্ন পরিবেশে, আমি একটু যদি সংজ্ঞায়িত করি বায়োডাইভার্সিটিকে, দেখো, পৃথিবীর জলজ, স্থলজ, সামুদ্রিক বা অন্যান্য যে জায়গাতেই হোক না কেন, হ্যাঁ, সকল স্তরের জীবদের মধ্যে অন্তঃপ্রজাতিক, আন্তঃপ্রজাতিক এবং বাস্তুতান্ত্রিক যে বিভিন্নতা, সেটিকে বলি আমরা বায়োডাইভার্সিটি। কথা ক্লিয়ার? অন্তঃপ্রজাতিক মানে সেম প্রজাতির মধ্যে, খেয়াল করো আমি শুরুতেই কিন্তু 3টা বাঘের ছবি দেখিয়েছিলাম। 3টা বাঘই তো বাঘ, আমাদের চোখে বাঘ। আবার আমরা যদি 3জন মানুষ দাঁড়াই, ওই বাঘের চোখে আমরা একটা ভিন্ন জীব, মানুষ। ওই বাঘ কিন্তু আমাদেরকে মনে করবে যে এই 3টা মানুষ, কিন্তু সে যে মানে আমরা যে আলাদা আলাদা, আমাদের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা হয়তো বাঘের কাছে কিছুই মনে হবে না। আবার আমরাও যেমন 3টা বাঘ দেখি, এইটা এই বাঘ। আমরা যেমন 3টা গরু দেখি, এইটা একটা গরু, ওইটা একটা গরু, এইটা একটা গরু, এটা কিন্তু আমাদের চোখে ধরা পড়ে যে হ্যাঁ, এই গরুর সাথে এই গরুর কতগুলো অমিল আছে। তার মানে একই প্রজাতির মধ্যেও কিছু বিভিন্নতা আমরা লক্ষ্য করি। আবার ভিন্ন দুটি প্রজাতির মধ্যে তো বিভিন্নতা আছে, যেমন একটা গরুর সাথে ছাগলের কি বিভিন্নতা আছে, আমাদের সাথে মনে করো একটা টিকটিকি ওই যে ঘুরে বেড়াচ্ছে, ওর কি বিভিন্নতা আছে। তো এই যে বিভিন্নতাগুলো, এগুলো হচ্ছে আন্তঃপ্রজাতিক বিভিন্নতা। আর ভিন্ন ভিন্ন ইকোসিস্টেমে বসবাসকারী জীবদের মধ্যে, যেমন ধরো এইখানে আমাদের এই কলেজের অভ্যন্তরে যে পুকুরটা আছে, এই পুকুরের ভেতরে যে জীবগুলোকে আমি পাবো, ঠিক তুমি ওই ঢাকার কোনো একটি পুকুর যদি যেখানে আছে, সেখানকার ওই পুকুরে বসবাসকারী জীবের মধ্যে কিন্তু সেম বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য তুমি পাবে না। এখানে যে জীবগুলো আছে সেই জীবগুলো হয়তো ওখানে নাও থাকতে পারে। সাধারণত কিছু মিল পাবো, কিন্তু সম্পূর্ণরূপে যে মিল পাবো তা কিন্তু নয়। ঠিক আছে? তো এই বিভিন্নতাটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক, আন্তঃপ্রজাতিক, অন্তঃপ্রজাতিক, যেটাই হোক না কেন, এই বিভিন্নতাকে আমরা বলছি বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী ওয়াল্টার জি রোজেন সর্বপ্রথম এই বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন। তাকে একটু দেখে আসি চলো। এই যে দেখো, ইনি সেই ওয়াল্টার জি রোজেন, যিনি সর্বপ্রথম এই বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছিলেন। বেশি দিন আগের কথা নয়, 1986 সালের কথা। হ্যাঁ, খুব বেশি দিন আগের কথা নয়, আমাদের জন্মের পরে। তো বায়োডাইভার্সিটিকে আমরা দেখো কয়েকটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। একই প্রজাতির মধ্যে যে বিভিন্নতা বা বৈচিত্র্যময়তা লক্ষ্য করা যায়, যেমন দেখো আমি একজন মানুষ, কালচে ছোটখাটো চেহারা, কোঁকড়ানো চুল, কিন্তু তুমি কত ফর্সা, হ্যাঁ, তুমি আমার চেয়ে কত লম্বা, তোমার চুল কি সুন্দর স্ট্রেট, তোমার চোখ কি সুন্দর বাদামি, বিভিন্ন রকমের বৈশিষ্ট্যে তুমি আমার চাইতে আলাদা। বুঝছো? তার মানে তুমিও মানুষ, আমিও মানুষ, একই প্রজাতির মধ্যে আমাদের যে বিভিন্নতা লক্ষ্য করছি, এটি কিন্তু জিনগত পার্থক্যের জন্য। প্রজাতির যে একটি বেসিক ক্রোমোজোমাল মিল সেটি আমাদের মধ্যে আছে, কিন্তু কিছু কিছু জায়গায় ডিএনএ তে ক্রোমোজোমের ভেতরে যে জিন আছে, সেই জিনের ভেতরে কিছু বৈচিত্র্যময়তা আছে আমাদের, সেই জন্যই আমরা একে অপরের থেকে পার্থক্যমণ্ডিত। এই বিভিন্নতাকে বলি আমরা জিনগত বিভিন্নতা বা জিনগত বৈচিত্র্যময়তা।
আর একটা হচ্ছে প্রজাতি বৈচিত্র্য, দুটো ভিন্ন প্রজাতির মধ্যে। আমি একটু আগে যেমনটি বলছিলাম, এটা নিয়ে আরেকটু বিস্তৃত কথা বলবো পরে তোমাদের সাথে। যেমন একটা ছাগলের সাথে একটা ভেড়ার কি অমিল আছে, একটা মুরগির সাথে একটা হাঁসের কি অমিল আছে, যদিও এরা স্তন্যপায়ী ওরা স্তন্যপায়ী, হাঁস মুরগি এরা উভয় পাখি, এদের মধ্যে তারপরে কিন্তু অনেক অমিল আছে, বিভিন্নতা আছে, বৈচিত্র্যময়তা আছে। এই বৈচিত্র্যময়তা অর্থাৎ দুটি ভিন্ন প্রজাতির মধ্যে যদি কোনো বৈচিত্র্যময়তা আমরা লক্ষ্য করি, তাহলে সেই বৈচিত্র্যময়তাকে বলবো আমরা স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতি বৈচিত্র্যতা। ওকে, আর একটা বৈচিত্র্যময়তা সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক, আমরা সংজ্ঞাতেই অনেকটা বলে আসছিলাম। যেমন ওই পুকুরের সাথে এই পুকুরের তুলনা করলাম। আমি যদি অন্যভাবেও বলি, এই বাংলাদেশের একটা তোমার জীবের সাথে বা একটা ইকোসিস্টেমে যে যে জীব আছে, তুমি যদি ওই আফ্রিকার একটা জঙ্গলে ইকোসিস্টেমে সেই জীবগুলোকে চিন্তা করো, সেখানে কিন্তু সেম বৈচিত্র্যময়তা তুমি পাবে না। তাহলে এই বৈচিত্র্যময়তাকে আমরা তিন ভাগে ভাগ করছি। প্রথমত আমরা জিনগত বৈচিত্র্যকে একটু যদি ব্যাখ্যা করতে চাই, যেমন দেখো একটি প্রজাতিতে অনেক রেস, এক্ষেত্রে প্রজাতিতে কতগুলো রেস, যেমন জাত, ভ্যারাইটি। হ্যাঁ, বিশ্বের সকল মানুষ হোমো স্যাপিয়েন্স হলেও মানুষের মধ্যে কেউ আছে নিগ্রো, কেউ আছে মঙ্গোলীয়, কেউ আছে ককেশীয়, আছে না? হ্যাঁ, আমরা তো মিশ্র জাতি, দ্রাবিড় মিশ্র যেইটাই বলি না কেন, এগুলো আলাদা আলাদা রেস আছে, তাই না? যেমন দেখো তুমি, আমি একটা উদ্ভিদের উদাহরণ দিয়ে যদি বলি, আমরা অনেক পরিচিত এগুলোর সাথে, যেমন ধানের অনেক জাত আছে, তাই না? সবই তো অরাইজা স্যাটিভা, কিন্তু তার মধ্যে অনেক রেস আছে, অনেক ভ্যারাইটি আছে, তাই না? তো এগুলো রেশম পোকা, ধান, গম, এগুলো প্রভৃতি জীবের ক্ষেত্রে একই প্রজাতিতে অনেক অনেক জাত যেগুলো আমরা দেখতে পাই, এগুলো কিন্তু জেনেটিক ডাইভার্সিটির কারণে বা জিনগত বৈচিত্র্যময়তা, পৃথকীকরণের কারণে এই বৈশিষ্ট্যগুলো আলাদা হয়। এবং প্রজাতির এই সদস্যের জিনগুলো কিন্তু একজোড়া অ্যালিল বহন করে। অ্যালিল অর্থাৎ যে কোনো বৈশিষ্ট্য পরিবহনের সঞ্চালনের জন্য একজোড়া জিন দায়ী। এই জিন দুটোকে একে অপরের অ্যালিল বলা হয়। আমরা জিন তত্ত্ব বিবর্তন চ্যাপ্টার সেকেন্ড পেপারের 11 নম্বর চ্যাপ্টারে এই নিয়ে বিস্তৃত আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে আসি আমরা প্রজাতিগত বৈচিত্র্য। আমি অনেক উদাহরণ দিয়েছি, এখানে যেমন একটা উদাহরণ দিচ্ছি, প্যান্থেরা টাইগ্রিস এবং প্যান্থেরা লিও, বাঘ এবং সিংহ। এরা একই গণভুক্ত হলেও তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। অর্থাৎ এই পার্থক্যটা কি ধরনের বৈচিত্র্যময়তা? স্পেসিস ডাইভার্সিটি। অনেক মিল আছে, কিন্তু অমিল যেটা আছে সেটি হচ্ছে এদের স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতি বৈচিত্র্যময়তা। আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যময়তা, যেটা অলরেডি একটু আগেও আমরা বলেছি, আর একটু ব্যাখ্যা করে যদি বলি, পৃথিবীর বিভিন্ন বায়োমে, বায়োমটা কি? জীব মণ্ডল। যেমন মনে করো পৃথিবীতে সাহারা মরুভূমি, সেই গোবি মরুভূমি, আরবের মরুভূমি, এগুলো সবই কিন্তু একটা মরুভূমির বায়ন। ঠিক তেমনি যত তৃণভূমি আছে এগুলোকে তৃণভূমির বায়ন, যত বনভূমি আছে সবগুলো বনভূমির বায়ন। এভাবে যদি আমরা বায়ামের কথা আলাদা আলাদা করে বলি, এগুলো কিন্তু আলাদা আলাদা বৈচিত্র্য বহন করে। হ্যাঁ, যেমন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কারণে তুন্দ্রা অঞ্চলে সাদা ভল্লুক এবং বনভূমি অঞ্চলে কালো ভল্লুক দেখা যায়। কারণ কি? ওই অঞ্চলে এরা অ্যাডাপ্টেড, ওই অঞ্চলে তারা অ্যাডাপ্টেড। হ্যাঁ, এইভাবে এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যময়তা, এটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের ভিত্তিতে এক একটা বাস্তুতন্ত্রে এটা এক রকমের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এখন প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা যাই এই জীব বৈচিত্র্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে, জীবদেরকে কতগুলো দলে, গোষ্ঠীতে, উপদলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন মানে স্টেপ বাই স্টেপ কতগুলো গ্রুপে গ্রুপে ভাগ করতে চাই আমরা। কেন? তাদের সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য, তাদেরকে সুবিন্যস্ত করার জন্য। যে পদ্ধতিটা, সেটাই কিন্তু আসলে শ্রেণীবিন্যাস। আমাদের এখনকার আলোচনা সেটাই, শ্রেণীবিন্যাস। দেখো, তাহলে আমরা এটাকে যদি একটু সংজ্ঞায়িত করি, যে আকার, আকৃতি ও প্রকৃতিগত বিভিন্ন বৈশিষ্ট্যাবলীর ভিত্তিতে পারস্পরিক সাদৃশ্য, বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে আমরা জীবদেরকে কি ওই যে ক্যারোলাস লিনিয়াসের সেই 7টা ট্যাক্সন, যেটাকে আমরা বলছি কিংডম, ফাইলাম, হ্যাঁ, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পেসিস। বাংলায় যেমন কিংডম, হ্যাঁ, পর্ব, শ্রেণীগত, বর্গগোত্র, গণ এবং প্রজাতি। এই যে ধাপে ধাপে বা ট্যাক্সনে সুসজ্জিত করার যে প্রক্রিয়া, সেটিকেই বলছি আমরা শ্রেণীবিন্যাস। উদাহরণ হিসেবে যেমন আমরা ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস, হিকম্যানের শ্রেণীবিন্যাস, হুইটেকারের শ্রেণীবিন্যাস, মার্গুলিসের শ্রেণীবিন্যাস প্রভৃতি শ্রেণীবিন্যাসকে আমরা এখানে নাম কথায় বলতে পারি। একজন বিশিষ্ট শ্রেণীবিন্যাস তাত্ত্বিক, তার সিম্পসনের মতে, দেখো শ্রেণীবিন্যাস হচ্ছে কিরকম? ক্লাসিফিকেশন ইজ দ্য সায়েন্টিফিক অ্যারেঞ্জমেন্ট অফ সিমিলার অর্গানিজম ইনটু গ্রুপস অর সেটস অন দ্য বেসিস অফ দেয়ার রিলেশনশিপ। তার মানে
ওই যে উপরের যে কথাটা বললাম সেটাকেই সংক্ষিপ্ত করে একটা সেন্টেন্সের ভিতরে বিজ্ঞানী সিমপ্সন যেটা বক্তব্য করে গেছেন, দিয়ে গেছেন আর কি, সেটাই আমরা এখানে এক কথায় বলতে পারি আর কি। তো শ্রেণীবিন্যাস যে আমরা করব, শ্রেণীবিন্যাস করার জন্য আমাদের কিছু বেসিস নিতে হয়, কতগুলো ভিত্তি নিতে হয়। সেগুলো কি? যেমন মনে করো তোমরা যারা এখানে আছো, আমি মনে করো এদিকে একদল, এদিকে একদল। আমি এদিকে একদলকে শুধুমাত্র ধরে নিলাম যে এই কয়জন চশমা পরে, এই কয়জন চশমা পরে না। তাহলে আমি তোমাদেরকে কিসের ভিত্তিতে দুই ভাগে ভাগ করলাম? চশমা পরা আর চশমা না পরার ভিত্তিতে। তাহলে এখানে আমার শ্রেণীবিন্যাসের ভিত্তিটা কি? তোমাদেরকে যে দুই ভাগে ভাগ করলাম, কি? চশমা পরা। সহজ কথা। তার মানে এই চশমা কে কে পরে আছি আমরা আর কে কে পরে না, এর উপর ভিত্তি করে কিন্তু আমি তোমাদেরকে দুই ভাগে ভাগ করে ফেললাম, তাই না? ঠিক তাই। এখন প্রাণী জগৎকে তো আর এইভাবে আমরা চশমা পরা না পরার উপর ভিত্তি করে ভাগ করব না। সেখানে প্রাণী জগতের বিভিন্ন বৈশিষ্ট্য বা বেসিস আমরা বিবেচনা করব। যেমন কিছু প্রাণী আছে, আমরা যেমন দেহের আকারের একটা কথা বলছি, এই যে এখানে দেখো দেহের আকার, যে কিছু প্রাণীকে আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতেই পাই না, আণুবীক্ষণিক প্রাণী যাদেরকে বলি আমরা, মাইক্রো অ্যানিম্যাল, ঠিক আছে? তারা আণুবীক্ষণিক প্রাণী। আর কিছু প্রাণী আছে যাদেরকে বলি আমরা ম্যাক্রো অ্যানিম্যাল বা বৃহৎ প্রাণী, যেমন আমরা, গিনিপিগ, কবুতর বা যত প্রাণী আমরা খালি চোখে দেখতে পাই, এরা সবাই কি? ম্যাক্রো অ্যানিম্যাল। খুবই ইজি কথা। তারপরে সংগঠন মাত্রা। পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদেরকে আমরা কেবলমাত্র কোনো টিস্যু, অঙ্গ, তন্ত্র কোনো কিছুতেই ভাগ করতে পারে না, শুধুমাত্র কোষ দিয়ে গঠিত তাদের বডি। যেমন পলিফেরা পর্বের প্রাণী, এদের দেহকে আলাদা কোনো টিস্যু বিন্যাসেও ভাগ করতে পারি না, আলাদা কোনো অঙ্গতন্ত্রতেও বিন্যস্ত করতে পারি না, কেবলমাত্র কিছু কোষীয় বিন্যাস রয়েছে এদের দেহে। তাহলে এদেরকে আমরা বলবো কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। আবার কিছু প্রাণী যেমন নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখো, এদের কিন্তু কিছু টিস্যু সংগঠন মাত্রায় ভাগ করতে পারে। বুঝতে পারছো? কোষ, কতগুলো কোষ নিয়ে কি গঠিত হয়? কিছু টিস্যু গঠিত হয়। তাহলে যে সকল প্রাণীর দেহে কিছু টিস্যু বিন্যাস আছে তারাই টিস্যু সংগঠন মাত্র প্রাণী, যেমন নিডারিয়া পর্বের প্রাণী। আর যদি আমরা আরো উন্নত দিকে যাই, যেমন আমরাই, আমাদের নির্দিষ্ট আলাদা আলাদা অঙ্গ আছে, আলাদা আলাদা তন্ত্র আছে, যেমন আমাদের পরিপাক তন্ত্র, আমাদের শ্বসন তন্ত্র, আমাদের রেচন তন্ত্র, আমাদের প্রজনন তন্ত্র। তার মানে বিভিন্ন অঙ্গ এবং সেই অঙ্গগুলো সংঘবদ্ধভাবে আমাদের কিছু তন্ত্র বা সিস্টেম করে তুলেছে। তো পৃথিবীতে যে প্রাণীগুলো এরকম অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, তারা এই যে অঙ্গতন্ত্র মাত্রার বা অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, ঠিক আছে, এইভাবে আমরা এদেরকে ভাগ করছি। তাহলে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এরপরে আসে আমরা ওয়ে অফ লিভিং, অর্থাৎ কিছু প্রাণী আছে যারা স্বাধীনজীবী বা মুক্তজীবী। আমরা হতে পারি, কবুতর হতে পারে। অর্থাৎ যে সকল প্রাণী স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, পারস্পরিক সহযোগিতা বা সহচর্যে বাস করে না, দলবদ্ধভাবে কলোনিভাবে বাস করে না, একাই ঘুরে বেড়াতে পারে, তারাই হচ্ছে স্বাধীনজীবী। কিন্তু কিছু প্রাণী আছে যারা খাদ্যের জন্য, বসবাসের জন্য, আশ্রয়ের জন্য ওই কোনো আশ্রয়দাতার দেহেই তারা টিকে থাকতে পারে, অন্য জায়গায় পারে না। তাদেরকে আমরা কি বলছি? প্যারাসাইট, পরজীবী। এই যে প্যারাসাইট বা পরজীবী। খুব কঠিন কথা? আচ্ছা ঠিক আছে, কঠিন নয়। হ্যাঁ, এখানে উদাহরণ হিসেবে আমরা ফ্যাসিওলা হেপাটিকা, চ্যাপ্টাকিমি, হ্যাঁ, প্লাটিহেলমিনথিস। হ্যাঁ, এরপরে আসি, দেখো ভ্রূণীয় স্তরের কথা বলবো, তার আগে একটু ক্লিভেজ নিয়ে দুটো কথা বলে আসি আমরা। আসলে প্রাণী যখন মাতৃগর্ভে বিকশিত হয়, এই বিকশিত হওয়ার পূর্বে তাদের যে প্রথম যে কোষ, সেটি কিন্তু জাইগোট, এটা তো আমরা জানি। হ্যাঁ, এই জাইগোট যখন বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, সেটাকে বলি আমরা ক্লিভেজ বা সংভেদ। ক্লিভেজের পর যে কোষগুলো তৈরি করে সেটাকে আমরা বলি ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ারের পর যে নিরেট কোষপিণ্ড, সেটি মরুলা। ভেতরে একটা ফাঁপা গহ্বর তৈরি করে, যেটাকে আমরা বলি ব্লাস্টুলা, ওই দশাটাকে ব্লাস্টোসিস নামক কিছু অবস্থান তৈরি করে। এরপরে ওখানে গ্যাস্ট্রুলেশন পর্যায় শুরু হয় এবং এক পর্যায়ে ফাইনালি একটা ভ্রূণীয় স্তর, ভ্রূণের কতগুলো লেয়ার তৈরি করে, যেটাকে আমরা ভ্রূণীয় স্তর বলি। হ্যাঁ, তো এই ক্লিভেজের উপর ভিত্তি করে সাধারণত ভ্রূণীয় স্তর গঠিত হয়। এই ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা দেখো এরকম কয়টা, দুটো গ্রুপে ভাগ করছি। একটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী,
আর একটি হচ্ছে ট্রিপ্টোব্লাস্টিক বা ত্রিস্তরী প্রাণী, যাদের ভ্রূণীয় স্তরের বা ভ্রূণীয় গঠনে দুটো লেয়ার থাকবে, একটোডার্ম এবং এন্ডোডার্ম, মেসোডার্ম থাকবে না, তারাই হচ্ছে দ্বিস্তরী। সহজ কথা, যাদের দুইটা স্তর তারা দ্বিস্তরী, ডিপ্লোপ্লাস্টিক। আর যাদের তিনটি স্তরই থাকবে, একটোডার্ম থাকবে, মেসোডার্ম থাকবে, এন্ডোডার্ম থাকবে, তারাই হচ্ছে ত্রিস্তরী। আমরা কি? হ্যাঁ, আমরা ত্রিস্তরী, ট্রিপ্লোপ্লাস্টিক। যেমন হাইড্রা, নিডারিয়া পর্বের প্রাণী, ওরা কি? ডিপ্লোপ্লাস্টিক। ঠিক আছে, এবারে আসি আমরা প্রতিসাম্যতা। ওই যে দেখো একটা লোককে বরাবর কেটে ফেলা হয়েছে, তাই না? হ্যাঁ, যদি এই বরাবর কেটে ফেলা হয়, সমান দুই ভাগে ভাগ করা যায়, কি কিছু বলবা? হার্টের দিকে বেশি থাকবে, আচ্ছা সেটা পরে আসবে। আমি বাহ্যিকভাবে যদি দেখি, সমান দুই ভাগে ভাগ করে ফেলতে পারি না, এটা হচ্ছে সিমেট্রিক্যাল, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ঠিক আছে, আর যখন দুই বা ততোধিক আলাদা আলাদা বিন্যাসে, আলাদা আলাদা ব্যাসার্ধে আমরা যখন কোনো প্রাণীকে ভাগ করে ফেলতে পারি, সেটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। এখন এই অরীয় প্রতিসাম্যতায় ভাগ করলাম, দুই দিকে আবার ওই অরীয়র দুটো পার্ট আলাদা থাকবে, তখন সেটা হচ্ছে দ্বিঅরীয়। চারদিকে চারটা পার্ট যদি থাকে, তাহলে চতুরঅরীয়, পাঁচটা হলে পঞ্চঅরীয়। আবার যখন আমরা একটা বৃত্তের মতো প্রাণী যদি হয়, বা বৃত্তের মতো কোনো জীব যদি হয়, ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই হোক না কেন সমান দুই ভাগে ভাগ করতে পারি, তখন সেটি কি হবে? গোলীয় প্রতিসাম্য। অর্থাৎ বৃত্তের কেন্দ্র বরাবর কাটতে হবে, তাহলে যে বরাবর হলে কিন্তু হবে না। কেন্দ্র বরাবর, মানে সবচেয়ে বড় ব্যাসার্ধ যেটা, ব্যাস যেটা আর কি, এই বরাবর কাটতে হবে। ঠিক আছে, আর কিছু প্রাণী আছে যাদেরকে আমরা কোনোভাবেই সমান দুই ভাগে ভাগ করতে পারি না, তারা কি হবে? অপ্রতিসাম্য। হ্যাঁ, কোনোভাবেই ভাগ করতে পারি না। এবারে আসে আমরা দেহের তল, যেমন এটা দেখো অগ্রতল, এটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত, পশ্চাৎতল, ফ্রন্টাল, প্যারাইটাল, স্যাজিটাল। এটা আমি যদি এই তালিকাটা দেখাই, দেখো এন্টেরিয়র হচ্ছে অগ্র, পোস্টেরিয়র হচ্ছে পশ্চাৎ, পৃষ্ঠীয় হচ্ছে ডরসাল, ভেন্ট্রাল হচ্ছে অঙ্কীয়, ল্যাটারাল হচ্ছে পার্শ্বীয়, স্যাজিটাল হচ্ছে দেহের প্রতিফল। তো এই তলগুলো আমাদের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ক্ষেত্রে, এই শব্দগুলো আমাদের প্রায়োগিক শব্দ, যেগুলো ভিত্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ঠিক আছে, এই জন্য এগুলো আমরা একটু মনে রাখবো। এবারে আসি আমরা সিলম। সিলম হচ্ছে প্রাণী দেহের ভেতরের গহ্বর। একটা প্রাণীর দেহে সিলম বলতে ভেতরে ফাঁকা স্পেস যদি থাকে, সেটাকেই বলি আমরা সিলম। যেমন আমাদের এই অ্যাবডোমেন অংশ যদি কেটে ফেলা হয়, দেখবে ফাঁকা জায়গা, তার মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, তাহলে ভেতরের এই ফাঁকা গহ্বরটাকে আমরা বলছি কি? সিলম। তো যে সকল প্রাণীদের এরকম ফাঁকা সিলম বা ফাঁকা গহ্বর নাই, তারা অ্যাসিলোমেট। অ্যা মানে কি? অ্যাবসেন্ট, নাই। ওই যে মাইটোসিস, প্রকৃতপক্ষে মাইটোসিস। অ্যাসিলোমেট, সিলমবিহীন। সিউডো, PSEUDO, সিউডো। সিউডো শব্দের অর্থ কিন্তু ফলস, মেকি, ভুয়া। তার মানে এখানে সিলম আছে, কিন্তু ওই যে অন্ত্র বা পরিপাক নালীটা দেহতলের সাথে পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা যুক্ত থাকে না, তাই এটির নাম হচ্ছে অপ্রকৃত সিলম যুক্ত বা সিউডোসিলোমেট। আর যদি একেবারে সম্পূর্ণ গঠন থাকে, তখন সেটি সিউডোসিলোমেট। তাহলে অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, আর হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলম যুক্ত। ঠিক আছে, এরপরে আসি আমরা নটোকর্ড। আমরা নর্মালি বলি যে নটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কর্ডেট আর একটা নন কর্ডেট। হ্যাঁ, যাদের নটোকর্ড থাকে তারাই হচ্ছে কর্ডেট, আর যাদের নটোকর্ড জীবনের কোনো দশায় থাকে না, তারাই হচ্ছে নন কর্ডেট। ওকে, পৌষ্টিক নালী যাদের সম্পূর্ণ থাকে তারা এন্টারোজোয়া, যাদের না থাকে তাদেরকে আমরা কি বলি? প্যারাজোয়া। হ্যাঁ, প্যারাজোয়া এবং এন্টারোজোয়া, পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে এভাবে আমরা ভাগ করেছি। এরপরে আসি আমরা খণ্ডকায়ন। আমরা অনেকটা শ্রেণীবিন্যাসের ভিত্তির শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, আজকে এই ভিত্তি নিয়ে আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব। খণ্ডকায়ন কোনো প্রাণীর দেহে যদি উলম্ব বরাবর, মানে একাধিক খণ্ডের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়। কেঁচো দেখছো না? কেঁচোর বডিতে দেখবে ছোট 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 ক্ষুদ্র 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 খণ্ড খণ্ড আকারে থাকে। এই খণ্ডকায়ন, এটাকে আমরা মেটামেরিজমও বলে থাকি। এই অ্যানিলিডা পর্বের প্রাণীদের এরকম বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এরপরে আরেকটি বৈশিষ্ট্যের কথা যদি বলি আমরা, সেটা হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন।
আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে এই খণ্ডকগুলো একত্রিত হয়ে কতগুলো নির্দিষ্ট অঞ্চল তৈরি করে। যেমন ঘাস ফড়িং আছে সিলেবাসে, আমরা দেখব। ঘাস ফড়িং এর দেহকে আমরা 3টে অংশে ভাগ করি, মস্তক, বক্ষ এবং উদর। তাহলে কয়টা অঞ্চল? 3টে অঞ্চল। অবশ্য উদর অঞ্চলে আবার কিন্তু 11টা খণ্ডক আছে। এই খণ্ডকগুলো তো একত্রিত হয়ে উদর গঠন করেছে। এই কোনো ক্ষেত্রে আবার এই খণ্ডকগুলো অস্পষ্ট হয়ে একটা নির্দিষ্ট অঞ্চল তৈরি করে ফেলে। যেমন চিংড়ির ক্ষেত্রে মস্তক এবং বক্ষ একত্র হয়ে একটা বেশি বৃহৎ অঞ্চল তৈরি করে, যেটাকে বলি আমরা শিরোবক্ষ। তার মানে কোনো প্রাণীদের দেহের এই কিছু অঞ্চল একত্রিত হয়ে যে নির্দিষ্ট মানে কিছু খণ্ড একত্রিত হয়ে যে অঞ্চল তৈরি করে, সেটাকে আমরা বলবো অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। কি মনে থাকবে? শেষ করে দিচ্ছি কিন্তু বাড়ির কাজ। আজকে যা কিছু আলোচনা করলাম এগুলো সবই কিন্তু সুন্দর করে পড়তে হবে। শেষ স্লাইডটা চলে এসেছে, তো ঠিক আছে, ভালো থেকো। তোমাদের সবাইকে আবারও টাইগারের মতোই ধন্যবাদ, কিন্তু পড়াটা যেন ঠিক টাইগারের মতোই হয়, বনের রাজার মতোই হয়। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।